আজ একটি আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির মাননীয় বেঞ্চের সামনে উপস্থিত ছিলাম। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা যে কর্মপ্রার্থীরা তারা এর মধ্যে একদিন কোর্ট তাই চত্বরের কাছাকাছি একটু বিতর্কিত পদ্ধতিতে তারা বিক্ষোভ দেখান, সেরম অভিযোগ আসে এবং সেখানে আদালত অবমাননার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং কোনো কোনো মহল রাজনীতিতে যারা আমার নাম আমার বক্তব্য সহ্য করতে পারেন না, আমার কোনো বক্তব্য দেখলে যারা যুক্তিতে উত্তর দিতে পারেন না, যাদের গা চিড়বিড় করে, তারা আমার নামটা ঢুকিয়ে দিয়েছেন সেই মামলায়। তো ভালো কথা, সেই কর্মপ্রার্থীদের সঙ্গে আমার নাম ছিল, আমি হাইকোর্টের নোটিশ পেয়েছি এবং আজকে আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম। তো সেখানে একটি খবর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে চলছে যে হাইকোর্ট একটি রুল জারি করেছেন যে আগামী 16ই জুন আমাকে উপস্থিত থাকতে হবে এবং বাকি যারা অভিযুক্ত আমি তাদের কথা বলতে পারবো না। এখানে একটা বিষয় হচ্ছে, এই রুল জারি হয়েছে তো এটা ভেবে সিপিএম কংগ্রেস বিজেপি এমন আহ্লাদ করছে যেন দেখলে মনে হচ্ছে বাচ্চাদেরকে যে ওই স্কেল রুল টুল দিয়ে ক্লাসে শাসন করতো, আমাকে বোধহয় পেটানো হবে এরকম একটা কোনো ধারণায় এই ছাগলের তৃতীয় সন্তানরা লাফাচ্ছে। বিষয়টা হচ্ছে মহামান্য আদালত পরিষ্কার জানতে বলেছেন যে কেন আজ আমার তরফে হলফনামা দেওয়া হয়নি বা বাকিদের তরফে। জবাবি হলফনামা আজকের মধ্যে দেওয়ার কথা ছিল। বিষয়টা টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এই যে এই হলফনামাটি পুরোপুরি আমার তৈরি ছিল বা আছে, আগের সপ্তাহে এই হলফনামা তৈরি হয়ে গেছে। এটা যে জমা দেওয়া হয়নি তারও একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই যে মহামান্য আদালতের এই তিন মহামান্য বিচারপতির বেঞ্চ তারা কলকাতা পুলিশকে বলেছিলেন, পুলিশ কমিশনারকে বলেছিলেন, এটা ডাইরেকশন দিয়েছিলেন এর ওপর রিপোর্ট জমা দিতে। তো সেই রিপোর্টটি কলকাতা পুলিশ কাল জমা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমার আইনজীবী তার কপি পেয়েছেন সন্ধ্যের পর। এবং সেই যে রিপোর্ট, অর্থাৎ কারা ওই বিক্ষোভে ছিলেন বা বিতর্কিত ঘটনায় ছিলেন, তার মধ্যে আমার নাম নেই, কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না। ওই একই সময় ওই দিন আমি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান রেকর্ডিংয়ে ছিলাম রাজারহাটে, আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। এবার যেহেতু কাল রাত্রে পাওয়া পুলিশ রিপোর্টটাতে খুব ন্যায্যতই আমার নাম নেই, ফলে আমার জবাবি হলফনামাতে তো সেটার একটা উল্লেখ রাখা দরকার। সেই কারণেই আজকে আমার আইনজীবী হলফনামাটি দিতে পারেননি এবং তিনি একটু সময় বাড়াবার দাবি করেছেন। কিন্তু মহামান্য আদালত সবাইকেই একটা রুল জারি করে 16ই জুন উপস্থিত থাকার কথা বলেছেন। আমরা আদালতের নির্দেশ মাথা পেতে নিচ্ছি এবং 16ই জুন অবশ্যই উপস্থিত থাকব। দ্বিতীয় বিষয়, আমি কোথাও কোনো আদালত অবমাননা করিনি। আদালত, বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, সম্মান আছে, সারা দেশের আছে। আমার জীবনেও কোর্টটা বারবার আসে এবং প্রতিটা কোর্টের প্রত্যেক বিচারক এবং প্রত্যেক বিচারপতি জানেন যে কুণাল ঘোষ কোর্টকে বিচারপতিদের সম্মান দেয়। ফলে আদালত অবমাননার কোনো প্রশ্ন ওঠে না। যে কর্মপ্রার্থীরা সংযম হারিয়ে কোর্ট চত্বরে বিতর্কিত অসংযমী কোনো বিক্ষোভে যারা দেখিয়েছেন, আমি একদম তা সমর্থন করি না। তাদের যন্ত্রণার প্রতি আমি সহানুভূতিশীল, কিন্তু যন্ত্রণার বহিঃপ্রকাশে আমি একমত নই। এই যারা রাজনীতি করছে তারা অকারণ বলা ভুল নয়, তাদের কারণ আছে, তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার নামটা ঢুকিয়েছে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ সম্মান আছে যে যারা এই এক ঝাঁক সিপিএম আইনজীবী, এক ঝাঁক
কংগ্রেস আইনজীবী, এক ঝাঁক বিজেপি আইনজীবী, যারা এইসব আমার নামে মামলা করেছে, আমি খুব নিশ্চিত যে মহামান্য 3 বিচারপতির বেঞ্চ তারা সব শুনে এটা বলে দেবেন যে আমার বিরুদ্ধে অকারণে আমার নামটা এখানে জড়ানো হয়েছে। ফলে রুল জারি হয়েছে সেটা যেমন একদম খাঁটি সত্যি, কারণ কোর্ট রুল জারি করেছে, কিন্তু সেটা নিয়ে আমার বিরোধী পক্ষ যারা নাচানাচি করছেন তাদের প্রতি আমার করুণা হচ্ছে। জ্যোতিরোধ ধরে বাগযোগ পাওয়া গিয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে এখানে ঘুরে গেছে ওয়েস্ট বেঙ্গলে এবং ঢাকাতেও সফর করেছে। কি করবো, খারাপ কাজ করেছে, ধরা পড়েছে, তার সঙ্গে কি? সে তো সারা ভারতবর্ষে সব জায়গাতেই ঘুরেছে, তার সঙ্গে বেছে বেছে ওয়েস্ট বেঙ্গলে এসছি কথাটার মানে কি? আর কোন কোন জায়গা আছে সেগুলো জোরে বলুন। কোথায় থাকতেন? বাড়ি কোথায় ছিল? বাড়ি কোন কোন রাজ্যে ছিল? দিল্লিতে কবার গেছেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কবার গেছেন? তো বেছে বেছে পশ্চিমবঙ্গের নাম আসছে কেন? যে খারাপ কাজ করেছে ধরেছে। তাই শিক্ষকরা এখনো বসে আছে এবং আপনি কাল সেদিন বলেছিলেন, তারপরেও তারা বলছেন যে তারা এই যেহেতু দুর্নীতির শিকার, সুতরাং তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সিবিআই অফিসের তদন্ত হচ্ছে দুর্নীতির, তাহলে তাদের সামনে গিয়ে বসুন। দেখুন, 26,000 যাদের চাকরি গিয়েছে তাদের যন্ত্রণা আমরা বুঝি। মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে সবিস্তারে বলেছেন, আমাদের সাধারণ সম্পাদক সবিস্তারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন। এই শিক্ষকদের প্রতিনিধিরা যা বলছেন সেটা প্রভোকেটিভ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ এনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে। রিভিউ পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাখিল করেছে, লড়াইটা সুপ্রিম কোর্টে চলছে। ইন দ্য মিড টাইম যতটা রিলিফ দেয়ার সেটা সরকার বলেছে। চাকরি খাওয়ার রাজনীতিটা করেছে সিপিএম এর লয়াররা, বিজেপির লয়াররা। চাকরি খেয়েছি বলে আনন্দ করছেন বিজেপির সাংসদ। তো তাহলে বিকাশ ভবনের সামনে সরকারি কর্মচারীদের আটকে দিয়ে তাদের বাড়ি যেতে দেব না, মহিলা বাড়ি যেতে পারছেন না, উপর থেকে কার্নিস থেকে পড়ে যাচ্ছেন, এই হিংসা এগুলো কেন হবে? আপত্তিটা তো এই জায়গায়। গণতান্ত্রিক আন্দোলনে কারুর কোনো আপত্তি নেই, কিন্তু লড়াইটা আইনে সুপ্রিম কোর্টে, সেটা বিকাশ ভবনের সামনে হচ্ছেটা কি? যে 26,000 কর্মহারা, তাদের জন্য তো কি কি করা দরকার, আইনে লড়া দরকার, ব্যাটেলটা সুপ্রিম কোর্টে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেন এবং মাঝখানে রিলিফের ব্যবস্থাও করেছেন। তাহলে ওখানে বসে থেকে কি হচ্ছে? ওটা তো আবার সেই একটা বিভিন্ন সরকার বিরোধীরা গিয়ে একটা মঞ্চ বাঁধার কল হয়েছে, আবার সেই একই জিনিস, আবার কিউআর কোড, আবার সেই একই গল্প শুরু হয়েছে। বহিরাগত সেখানে হামলা করেছে চাকরি যারা রয়েছেন তাদের সঙ্গে। কেন বহিরাগত হামলা করবে? বরং বহিরাগতরা ওনাদের হয়ে ওই মঞ্চটা ব্যবহার করছে। বহিরাগতরা কেন হামলা করতে যাবে? এতজন, এত ধর্ণা মঞ্চ এতদিন ধরে ময়দানে ছিল, কেউ কোনোদিন হামলা করেছে? কেন হামলা করবে? পুলিশও সেদিনকে কিচ্ছু করেনি। সন্ধ্যার পর ওনারা যখন ভেতরে আটকে পড়া সরকারি কর্মীদের বাড়ি যেতে দিচ্ছেন না, এবং কারুর মা অসুস্থ, কারুর বাড়িতে অন্য দরকার আছে, বাড়ি যেতে গিয়ে ওপর থেকে যারা পড়ে আহত হচ্ছেন, তখন পুলিশ তাদের বার করার জন্য যেটুকু ন্যূনতম বল প্রয়োগ করেছে এবং তার উপরে তারা হামলা করেছেন, পুলিশের উপর ইট পাটকেল মেরেছেন, করেছেন। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক জায়গায় কোনো রকম কোনো আপত্তিকর কিচ্ছু বাধা দেওয়া হয়নি। ওরা বলছে ওদের চোখে আঘাত লেগেছে, পা ভেঙে গেছে। কেন লেগেছে? যারা গেট ভাঙতে যাচ্ছে, তা আপনি গেট ভাঙতে যাবেন, আপনার পায়ে লাগবে না? আপনি গেট টপকাবেন, আপনার পায়ে লাগবে না? আপনি কিসের টিচার? আপনি কি ফিজিক্যাল এডুকেশনের টিচার? তাহলে তো অভ্যাস থাকতো গেট টেট টপকানো। পুলিশের লাঠিতে তা পুলিশকে বাধা দিতে গেলেন কেন? সারাদিন তো পুলিশ আপনাদের কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা যখন ভেতরে সরকারি কর্মীরা, বিকাশ ভবনের কর্মীরা বেরোতে দিচ্ছেন না, পুলিশ তাদের বের করতে গেছে। আপনারা পুলিশকে অ্যাটাক করেছেন, ইট পাটকেল মেরেছেন, ভেতরে আটকে যারা তাদেরকে বেরোতে দেবেন না। তো সেই ক্ষেত্রে পুলিশ তখন করেছে, আপনারা ওই গন্ডগোলটা চেয়েছেন। আমরা চাই না কেউ আহত হোক, পুলিশ তো সারাদিন ব্যবস্থা নেয়নি। তাহলে শেষ মুহূর্তে আপনারা প্রভোকেশনটা দিলেন কেন? আপনারা তো প্ররোচনা দিয়েছেন। বলছি পরবর্তী শুনানিতে আপনাকে হাজির হতে হবে, হবো তো, ব্যাখ্যাও দিতে হবে।
মানে হাজির হতে হবে। আমি থাকবো তো, আমি তো আজকেও ছিলাম। সব অ্যাকিউজডের মধ্যে আমি সশরীরে আজ কোর্টে ছিলাম। শুধু তাই নয়, সব হয়ে যাওয়ার পর একবার হাতও তুলেছিলাম যে আমিও বলতে চাই। তখন মাননীয় বিচারপতিরা বললেন না, আজকের মতো এটা ওভার হয়ে গেছে। তা আমি তো কোর্টে যাব না কখনো বলিনি। আমাকে রুল দিয়ে দেওয়া যেতে পারে, যতই দেওয়া হোক রুল, আমি আমার মতো কুল। ফলে আমি এমনিতেই আজকে কোর্টে ছিলাম, রুল ছাড়াই আমি কোর্টে আছি। তো রুল দিয়ে আমার বাড়তে কী হবে? আমি এমনিও যেতাম, অমনিও যাবো। টিটাগড়ে একটি এবং তারপর থেকে ওই এলাকায় এবং যে ঘরে হয়েছে সে ঘরটা তৃণমূল কাউন্সিলর ব্যবহার করতেন, তার সময় দখলে ছিল। ব্যবহার হতো। আমি একেবারেই বলতে পারবো না, স্থানীয় কোনো বিষয় পুলিশ দেখছে নিশ্চয়ই। কিন্তু এই বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে, মানে জেলা টেলা এখানে আবার টিটাগড়ে। একেবারেই বলতে পারবো না, স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ প্রশাসন দেখছে। এই যে শিক্ষকদের থানায় তলব করা শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, হাইকোর্টে এটা নিয়ে আবার মামলাও হয়েছে। মানে আমি বলছি যে এই এতদিন পর মানে ওরা বলছে যে ওদের মারধর করা হয়েছে, মারধর খেয়ে আবার কেউ বলতে পারবেন? এই যে আপনারা বলছেন মারধর, সারাদিন কেউ দেখাতে পেরেছেন পুলিশ ব্যবস্থা নিয়েছে বিকাশ ভবনে? কেউ দেখাতে পারবেন না। সমস্যাটা শুরু হয়েছে যখন বিকাশ ভবনের ভেতরের লোকদের বাড়ি যেতে দিচ্ছে না তখন। তো তারপর যদি কেউ বাড়ি যেতে না দেয় আর সেখানে পুলিশ তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে, সেখানে পুলিশকে বাধা দেয়, তো সেইখানে আপনারা প্ররোচনা দিয়েছেন, অপ্রীতিকর দু একটা ঘটনা ঘটেছে, আপনারা প্ররোচনা দিয়ে ডেকে এনেছেন। তো বাকিটা আইনের পথে চলছে। আপনারা কোর্টে গেছেন, কোর্ট যা বলবে তাই হবে। যতক্ষণ আপনারা সকাল থেকে বসেছিলেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সন্ধ্যার পর যখন বিকাশ ভবনের কর্মীরা তাঁরা বাড়ি যাবেন, আপনারা সেটা যেতে দেবেন না। এক ভদ্রমহিলা, তার বাড়িতে লোক অসুস্থ, ওই ওপর দিয়ে বেরোতে গিয়ে কার্নিস থেকে পড়ে জখম হলেন। এরপরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তাদের তো বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দিতে বলেছে। এরা সব সেখানে গিয়ে বাধা দিয়েছে, পুলিশকে মেরেছে, ইট পাত্র ছুঁড়েছে। সেখানে হয়েছে দিনের বেলা তো গেট ভেঙে ঢুকেছে। সরকারি অফিসের গেট ভেঙে ঢুকছে, সেটাই তো একটা আইন ভাঙা। শিক্ষকরা সরকারি অফিসের গেট ভেঙে ঢুকলেন, যেখানে লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টে। ব্যাটেলটা লিগাল ব্যাটেল সুপ্রিম কোর্টে। মমতা ব্যানার্জির সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে, মুখ্যমন্ত্রী পুরোদস্তুর ব্যবস্থা করছেন যাতে রিলিফ দেওয়া যায়। তো সেই সময় গিয়ে বিকাশ ভবনে যদি কেউ গেট ভাঙে, বিকাশ ভবনের কর্মীদের বেরোতে দেবো না, তো সেখানে যেটুকু যা হয়েছে বাকি পুলিশ বুঝবে। যে ভবনের বিষয়টা এতে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন রিভিউ ফাইল করা হয়েছে পিটিশন। এই যে তারা যে অভিযানটা চালালো বিকাশ ভবনে এবং আজকেও বললেন 18-20 ঘন্টার মতো আটকে রাখা হয়েছিল, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এটা কি প্রভাব পড়তে পারে বড়সড় ভাবে? কিসের প্রভাব? এই আমরা শুধু একটাই যারা বলছি, অভিযান চালিয়েছে যারা তাদের উপর। যারা এগুলো করছেন, দেখুন, একটা আদালত রায় দিয়েছে চাকরির চ্যুতির। আপনাদের চাকরিটার প্রোটেকশন দেওয়ার, সমাধান করার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু রিলিফ দিয়েছেন। এই সময় এমন কিছু করবেন না যাতে এই রিলিফ দেওয়াটাও কোনো আইনি জটে পড়ে যায়। ফলে কোনো জটিলতা তৈরি করবেন না। আপনাদের সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব রকম চেষ্টা করছেন। টু টায়ার চেষ্টা হচ্ছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস, দুই হচ্ছে এখানে ইন্টারিম কিছু ব্যবস্থা নেওয়া, আপনাদের রিলিফ দেয়া। তো এমন অশান্তি, এমন জট, কিছু আইনি জট করবেন না যাতে রিলিফের প্রসেসটাও বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা যারা ভবনের পাশে, তারাও মামলা করে বলছে আমরা সমস্যায় পড়ছি, গেট বেরোতে পারছি না। স্বাভাবিক ব্যাপার। পারছে না। যদি একটা জায়গায় গিয়ে কেউ বাড়ি থেকে বেরোতে না পারেন সব সময়, সেই জায়গাটা, সব থেকে বড় কথা, লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টে, লড়াইটা আইনে। সেখানে বিকাশ ভবনটাকে ডিস্টার্ব করে কি সমস্যা হচ্ছে? আর তো বোঝাই যাচ্ছে কারা কারা করছেন, কারা করছে এখন তো বোঝাই যাচ্ছে। যারা একদম মানে সরকার বিরোধী, কুৎসামূলক, প্ররোচনামূলক রাজনীতি করেন, তাদের এখন ঠিকানা হয়েছে ওই মঞ্চটা। কিন্তু ওরা বলছে তো ওরা নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে ঢুকতে দিচ্ছে না। কে বলেছে? ওখানে একাধিক রাজনৈতিক দল গেছে, তৃণমূল বিরোধী একের পর এক দলকে ওখানে ওরা অ্যালাউ করেছে। মানে ওই শিক্ষকরা বলছেন প্রকৃতভাবে যারা আছেন এখন সরকার বিরোধী ওরা। আমি সে কথা বলছি না, অনেকের মনে যন্ত্রণা আছে, বিপদে পড়েছেন, তারা হয়তো কোথাও কোনো কর্মসূচিতে কেউ চলে যেতে পারেন, কিন্তু যারা প্লটটা তৈরি করে তাদের আবেগকে মিসইউজ করছে, প্রবলেমটা তাদের নিয়ে। নইলে আবার ওই কিউআর কোডের মডেলটা ফিরে এলো কী করে? কিউআর কোডের মডেলটা যে দেখা যাচ্ছে সেটা ফিরে এলো কী করে যদি মস্তিষ্কগুলো পুরনো না হয়?
বলছি ওরা অভিযোগ করছে যে সেদিন দিল্লি ছিল এমন শিক্ষকদেরও থানায় ডেকে পাঠানো হচ্ছে। সেটা গিয়ে বলবে যে দিল্লি ছিলাম, প্রমাণ দিয়ে দেবে দিল্লিতে ছিল, মিটে গেল। আর এই যে আমি ছিলাম না, আমাকে ঢোকানো হয়েছে, এই সিপিএম কংগ্রেস বিজেপি মিলে ঢুকিয়েছে, আমি তো হাইকোর্টে গেলাম, আমি ঘটনার ত্রিসীমানায় নেই, মধ্যে নেই। আরেকটা হচ্ছে যে এই যে ডিএ নিয়ে মানে সাধারণ মানুষ জানতে চাইছে যে তারা কিভাবে পাবে, না যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের ব্যাপার নেই, গোটা পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তার 4% এই ডিএর ব্যাপারটার সঙ্গে যুক্ত, ঠিক আছে? অথচ জিনিসপত্রের দাম, জিনিসপত্রের কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেলের দাম থেকে আরম্ভ করে জীবন যন্ত্রণাটা বাকি 96%-এর। ফলে 4%কে নিয়ে 100% ব্যস্ত, এটা ভাবার কোনো কারণ নেই, বাকিটা সরকার দেখছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো মন্তব্য করবো না, যা করবো আইনগতভাবে করবো, মানে আমি এর আবার ব্যাখ্যা বলছি কেউ খুঁজে তো। পাচ্ছে না, কি বলতে চাইছে? আমি আবারও বলছি যে ডিএ নিয়ে আমরা কোনো কথা বলছি না। সুপ্রিম কোর্টের একটা বক্তব্য শোনা গেছে, তার অর্ডার শিটে কি আছে সেটা রাজ্য সরকার এবং আইনজীবীরা খতিয়ে দেখে রাজ্য সরকার যা করার করবেন। কিন্তু আমি একটা কথা বলছি যে একটা জিনিস মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 4% এই ডিএ ব্যাপারটার সঙ্গে যুক্ত। আর এই সমান বাজারের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, পরিবহনের ঝামেলা, জীবনযুদ্ধটা বাকি 96%-এরও। সুতরাং 4%কে নিয়ে 96% ব্যস্ত, এটা ভাবার কোনো কারণ নেই, বাকিটা সরকার বুঝবে। আজকে ওই সল্টলেকের ঘটনার প্রতিবাদে আজকে আবার ছাত্র ধর্মঘট ডেকেছে এসোসিয়েশন ছাত্র সভা। আমি বলতে পারবো না, মানে একেবারেই জানি না। আমি এটাও জানি না যে ওনাদের ইউনিয়ন কোথায় আছে। হয়েছে? আমার আপনাকে সেটাই গান হবে না। জ্যোতি মালব্য হয়েছে হয়ে ঠিক আছে, আমার কাছে আছে, আমার লেগেছে। বং কানেকশন রং কানেকশন।